প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সাথে আছেন আজকে আমাদের কংগ্রেসের সদর জেলার সভাপতি তন্ময় রায়, আমাদের তফসিলি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, আমাদের যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা এবং আমাদের মহিলা কংগ্রেসের অন্যতম নেত্রী সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর। আমরা যে বিষয়ে প্রধানত দু তিনটি বিষয় আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্যের এই বোবা কালা বধির যে সরকারটা তাদের নজরে নিয়ে যাওয়ার জন্য বিষয়গুলি উপস্থিত করার জন্য আমরা এখানে লক্ষ্য করছি আপনারাও হয়তো একমতই হবে যে কি কেন্দ্রে কি রাজ্যে আরএসএস বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার বা আমাদের রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার যত দিন যাচ্ছে তত বেশি তাদের জনবিরোধী চেহারা আর অন্যদিকে ফ্যাসিস্ট রূপ, এই দুটোই তত বেশি উন্মোচিত হয়ে যাচ্ছে। জনবিরোধী চেহারার সব বিষয় বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে, এখানে বলা সম্ভব না, আপনারও বিরক্ত হবে। আমি শুধু যে বর্তমান সময়ে এই অল্প কিছু দিনের মধ্যে যে বিদ্যুৎ এবং গ্যাস বোঝা যায় রাজ্যবাসীর উপর যে মরার উপর খাড়ার ঘা বা ভাব দেওয়ার মুরুদ নেই কিল মারার গুসাইয়ের মতো আচরণটা করেছে সরকার। এটা আমরা লিখিতভাবে একটা হ্যান্ডনোট আছে, তার মধ্যে সমস্ত বিষয়টা আমরা দেওয়ার চেষ্টা করেছি, এটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। আমি শুধু এক্ষেত্রে অতি সংক্ষিপ্ত ভাবে কয়েকটা বিষয় তুলে ধরছি। আপনারা জানেন যে স্বাধীনতার পূর্বে আমাদের এই ভারতবর্ষে বিদ্যুৎটা এত ব্যয়বহুল ছিল যে সাধারণের একটা ব্যবহারের কোন ক্ষমতাই ছিল। প্রধানত বিদ্যুৎটা ব্যবহার করত অতি ধনী মানুষ। স্বাধীন ভারতে আমাদের যে জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এটা পরিবর্তন করার জন্য রাজ্যে রাজ্যে বিদ্যুৎ পর্ষদ এবং নিগম গঠন, দেশের গরিব প্রান্তিক মানুষের বিদ্যুৎ ব্যবহারের সাথে চালু করে পারস্পরিক ভর্তুকি প্রদান প্রকল্প এবং এতে কৃষি ক্ষেত্রে শুধু একটা উদাহরণ দিচ্ছি, কৃষি ক্ষেত্রে উৎপাদনটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র মাঝারি শিল্পে যে অগ্রগতি সেই সময় অনুযায়ী অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছিল, যার ফলে একটা কর্মসংস্থানেরও সুযোগ অনেকটাই সম্প্রসারিত হয়েছে। এই অবস্থাটা একেবারে পরিবর্তন ঘটে 2003 সালে
48 সালের যে বিদ্যুৎ 1948 সালের যে বিদ্যুৎ সরবরাহ আইন তা বাতিল করে বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণের উদ্দেশ্যে যে নতুন আইন প্রণয়ন করা হয় তার মাধ্যমে এটা এই অবস্থা থেকে 2004 এবং 2014 সালে আবার সেটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল পারস্পরিক ভর্তুকি প্রদান নীতি, যাতে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে। আবার 14 সালের পর এই ক্ষেত্রে যে একেবারে বিদ্যুৎটাকে সম্পূর্ণরূপে বেসরকারি অর্থাৎ কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করার শুরুটা করেছিল। আপনারা হয়তো সকলেই জানেন ওএনজিসি, এনটিপিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী যে সংস্থাগুলি তাদের 50% বেশি শেয়ার তুলে দেওয়া হয়েছিল কর্পোরেটদের হাতে। 22 সালের হিসাব অনুযায়ী 975,000 কোটি টাকা বিদ্যুৎ সরবরাহের বাজার, বিদ্যুৎ সরবরাহের সম্পত্তি আদানি, আম্বানি সহ আরো 2-1টি কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়ে এরপরেই শুরু হয়ে যায় দেশে প্রিপেইড এবং স্মার্ট মিটার বসানোর প্রকল্প বা এখানে সূর্যঘর প্রকল্প, যার মূল উদ্দেশ্যই হচ্ছে বিদ্যুৎটা একেবারেই বেসরকারি হাতে দেয়। এবং এর ফল কি হতে পারে, যতই এখানে আমাদের রাজ্যে, আমি সারা দেশের কথা বলতে চাই না, আমাদের রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী এখন কিছুটা কম আছে, স্থগিত হয়েছে, জানি না কারণ। গত প্রায় বেশ কিছুদিন যাবতীয় উনি রাজ্য জুড়ে চলছে বেরোচ্ছে যে বিদ্যুৎ গ্রাহক এখন থেকে নিজেই উৎপাদক, নিজেই গ্রাহক, এবং শুধু তাই না, এদিকে উপার্জন করা কার্যত বিদ্যুৎ যে একেবারে দুর্মূল্য হয়ে যাচ্ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা যে বলছি এটা যে একেবারে বেসরকারীকরণের মধ্য দিয়ে সাধারণের ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এর ছোট কয়েকটা দৃষ্টান্ত এখানে আছে, আমি বিস্তারিত উল্লেখ করবো না, শুধু কয়েকটা বলব। আপনারা জানেন এর মধ্যে যে 22 সালে 975,000 কোটি টাকা তুলে দেওয়া সহ মোদিজি ওনার যে বিশিষ্ট বান্ধব আদানি তার স্বার্থ রক্ষা করার জন্য কয়লার উপর জিএসটি ও নানা ট্যাক্স বৃদ্ধির সাথে সাথে উনি বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, দিয়ে বাধ্য করেছে আদানির কয়লা খনি থেকে 40% বেশি বিদ্যুৎ আমদানি করার জন্য। এরপর স্বাভাবিকভাবে দেশে মূল্য বৃদ্ধির পেছনে আমাদের রাজ্যে স্মার্ট মিটারের ফল কি আপনাদের প্রচার মাধ্যমে প্রতিদিন বেরিয়ে আসছে, মানুষের খুব বিক্ষোভ প্রতিদিন বেরিয়ে আসছে। এই স্মার্ট মিটার আমাদের রাজ্যে যেটা বসানো হয়েছে, এ দিয়ে যারা বসিয়েছে তারা 1,000 কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে। স্মার্ট মিটারে আজকে আমি তো বলেছি, আমি সব বিষয়ে বলব না, এর ফলটা কি হচ্ছে? স্মার্ট মিটারের ফলে এবং প্রিপেড ব্যবস্থার ফলে একটা এমন ঘটনা তো প্রায়শই ঘটে, কোন গ্রাহক, রাজ্য গ্রাহক যার নিয়মিত বিল ছিল 400 বা 500 টাকা, তার হয়ে যাচ্ছে লক্ষাধিক টাকা। আর বর্তমান সময়ে এগুলি জানেন, এগুলি পুরনো কথা আমি বলতে চাই না, যে এই 7.5 বছরে বিগত অর্থাৎ সরকার সালে মানুষের সালে এই 77 পয়সা, যেটা সম্প্রতি 7 দিন 5 দিন আগে যেটা ঘোষণা করেছে, এই 77 পয়সা ট্যাক্স কর আরোপের আগে 15% কর বৃদ্ধি করেছে। এছাড়া
বিভিন্ন সারচার্জ, ফুয়েল চার্জ, এনার্চার্জ, টেনোচার্জ এগুলি করে নিয়মিত তো মাসুল বৃদ্ধি করে যাচ্ছে। এই জুলাই মাসে যেটা আমাদের সবচাইতে বেশি আতঙ্কিত করে তুলেছে, রাজ্যবাসীকে আতঙ্কিত করেছে, সব অংশের মানুষকে, কংগ্রেস কমিউনিস্ট বিজেপি নির্বিশেষে সব অংশের মানুষকে আতঙ্ক করেছে। জুলাই মাসে করিডোরে যে বিদ্যুতের বিল যাচ্ছে, এই বিদ্যুতের বিলে দেখা যাচ্ছে যে কোন বাড়িতে যারা আগে 1000 বা 900 টাকা বিদ্যুতের বিল দিত, তাদের 2100-2200 হয়ে যাচ্ছে টাকা। এতে তাদেরকে জিজ্ঞেস করলে যেটা জানা গেছে, জিজ্ঞেস করে যেটা জানা গেছে, 377 পয়সা বৃদ্ধি এটা কার্যকরী হবে এপ্রিল মাসে। কার্যকরী হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। কোন জগতে আছি আমরা? মূল্য বৃদ্ধি হয়েছে, রাজ্যবাসী জানে না, অথচ রাজ্যবাসীকে যে মূল্যটা দিতে হচ্ছে, যেদিন জানলো, জানানি হলো তার 3 মাস আগে থেকে। আগে তো একটা সময় ছিল মানুষের বেতন বৃদ্ধি হলে পরে, ডিএ বৃদ্ধি হলে পরে সরকার স্বাভাবিকভাবে আমরা ধরে নেব জনকল্যাণকামী সরকার, আর এরা তো বলে আমরা সুশাসকের সরকার, সুশাসনের সরকার, উন্নয়নের সরকার, প্রান্তিক মানুষদের আমরা সরকার। তাহলে সরকার যদি উন্নয়নমুখী হয়, সরকার কতটা নির্লজ্জ হলে পরে বা বেলাজা হলে পরে যে সরকার এই পয়লা এপ্রিল থেকে, এবং আরো আশ্চর্যের কথা, অনেক গোপন কিছু রেখে দিয়েছে। নানা রকম ট্যাক্সের মাধ্যমে এই ইয়েটা তারা কার্যত যে বৃদ্ধি পেয়েছে, যে একেবারে ন্যূনতম কর যেটা বেড়েছে 700 থেকে 800। আমি আপনাদের বোঝার জন্য আমি যে একটা ছোট্ট একটা উদাহরণ দেবো। একটা বিলে 2406 টাকা আছে, এর মধ্যে দেখা যাচ্ছে নানা চার্জ। সেই চার্জগুলির অর্থ গ্রাহক জানেও না, একেবারে অজ্ঞাত। নানা চার্জ মিলে চার্জই হচ্ছে শুধু 759 টাকা। এটা নিয়ে আমি শুধু একটাই বলবো যে এই আমাদের রাজ্যের বিদ্যুৎ নিগমটা সবাই জানে যে একটা সময় এটা একটা লাভজনক সংস্থা ছিল, এবং এতটাই লাভজনক সংস্থা হয়েছিল যে 18 সালের আগে ব্যাংকের স্থায়ী আমানত ছিল 350 কোটি টাকার বেশি। আর আজকে এই 6 বছরের যে আমানতের তো কোনো হদিস নেই। নতুন করে গত মার্চে বিদ্যুৎ নিগমের হিসাব 285 কোটি টাকা দেনা। প্রকৃত দেনার পরিমাণটা যদি জানার চেষ্টা করেন, আপনারাও জানতে পারবেন 1000 কোটি টাকার উপর দেনা। এবং সেই অবস্থাটা কি কারণে ঘটল? 2 লক্ষ নতুন কানেকশন, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, এসব সত্ত্বেও যে কোন রকম নতুন নিয়োগ নেই, একজন ইঞ্জিনিয়ার নিয়োগ নেই, কোন রকম অভিজ্ঞ কর্মী নিয়োগ নেই, এবং না আধুনিকরণ করা হয়েছে। আমরা তো যন্ত্র বিদ্যুতের যন্ত্রণা কিভাবে বুক করতে হচ্ছে, অপারেশন থিয়েটারে আলোচনার মতো জায়গায় বিদ্যুৎ চলে যায়, ঘন্টার পর ঘন্টা থাকে না, আইসিইউতে থাকে না, গ্রামে পাহাড়ে এবং মহকুমা সদরে 7-8 দিন বিদ্যুৎ থাকে না, সেখানে পানীয় জল সরবরাহ করতে পারে না। এই সমস্ত আজকে তো নিত্য নৈমিত্তিক ঘটনা। একটা সময় ছিল যখন ছিল ঘোষণা দিয়ে লোডশেডিং, আজকে তো বর্বরচিত ভাবে যখন যে কোনো কারণে লোডশেডিং হয়ে যায়। আমি শুধু বলবো এই ক্ষেত্রে যে আজকে কতটা জায়গায় গিয়েছে, মানুষের কতটা জায়গায় গিয়েছে, বিজেপি দলটা বিচারটা কোন জায়গায় গিয়েছে। সম্প্রতি আপনাদের সংবাদ মাধ্যমে আমরা খবর দেখছি, রাজ্যের কোন একটা জেলায় বিজেপি দলের নামে স্মার্ট মিটারের বিরুদ্ধে, প্রিপেড বিলিং এর বিরুদ্ধে তারা ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে। আর বিরুদ্ধে না, এর জন্য দায়ী সরকার বা বিদ্যুৎ নিগম নয়, মাননীয় মন্ত্রী নয়, সরকার না, বিজেপি নয়, মোদী সরকার নয়। দায়ী হচ্ছে নামও বলতে পারে না, ভাসুর ঠাকুরের নাম তো নেওয়া যায় না, বলেছি জৈনিক বসু এর জন্য দায়ী। আর পূর্বেকার সরকার
আমি সেই ক্ষেত্রে আমি আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সেই ক্ষেত্রে একটা কথা বলে আমার কথা বলা চেষ্টা করবো। এই যে শুধু বিদ্যুতের না, আপনারা দেখেছেন কোন রকম নিয়ম নীতি বহির্ভূত ভাবে পথকরের নামে একদিকে সরকার যে ওই কষাইয়ের ভূমিকা, এই সরকারের সাথে কষাইয়ের পার্থক্য, কষাইয়ের ভূমিকা পালন করার মতো রান্নার যে গ্যাস পাইপলাইন গ্যাস, সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। সেটা রোড ট্যাক্স। ভারতবর্ষে ভারতে কোথাও নেই পথকর, এত পরিমাণ পথকর যে রোড ট্যাক্স প্রায় 30 টাকা, 130 টাকা রোড ট্যাক্স। 100 টাকা গ্যাস ব্যবহার করলে পরে রোড ট্যাক্স সহ ভ্যাট তারা 4.5% ভ্যাট যুক্ত করে 30 টাকা অতিরিক্ত দিতে হবে। এর সাথে যুক্ত হয়েছে গ্যাস কোম্পানিগুলি সরকারের সহযোগিতা নিয়ে আপনার গ্যাসেরও মূল্য বৃদ্ধি করেছে। সব আমি উল্লেখ করতে চাই না, এক মানে ঘনমিটার গ্যাস বাড়ি ঘরে যে ব্যবহার করে 39 টাকা 87 পয়সার গ্যাস বর্তমান মূল্য দাঁড়িয়েছে 40 টাকা 80 পয়সা। বাণিজ্যিক ভাবে 49 টাকা 37 পয়সা গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 52 টাকা 27 পয়সা। 80 টাকা যানবাহনে ব্যবহারযোগ্য গ্যাস 76 টাকা 96 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা 53 পয়সা। এর ফলে শুধু গ্যাসের দাম বাড়া করলে রান্নাঘরে শুধু টান পড়বে না, গৃহস্থদের শুধু টান পড়বে না, যানবাহন সহ খাদ্যদ্রব্য সব কিছুর মূল্য বৃদ্ধি হবে। বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা এই জায়গায় নিয়ে গেছে। এর সাথে আমি আরেকটা বিষয় যুক্ত না করে পারছি না, এই সময় প্রাসঙ্গে যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, জনবিরোধী চেহারা এবং দেশের চেহারা, যে এই সময়ের মধ্যে সাধারণভাবে আইন শৃঙ্খলা যাতে চরম অবনতির বিষয়গুলি তো আপনারা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আইন শৃঙ্খলার কি জাতীয় চরম অবনতি হচ্ছে। এইগুলি তুলে সময় করবো না, শুধু বলবো যে জাতীয় কংগ্রেস সহ স্বীকৃত বিরোধী দল সিপিআইএম এদের স্বাভাবিক রাজনৈতিক কাজকর্মের উপর হস্তক্ষেপ মারাত্মক ভাবে এই সময়ের মধ্যে বেড়েছে। আমি দীর্ঘ ইতিহাস 7.5 বছর ইতিহাস, শুধু 1 মাসের মধ্যে সুশাসনের যে প্রচার, সুশাসনের প্রচার, আমার বিরোধীদের আমাদের চোখে ছানি পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। শুধু তাদের উদ্দেশ্য করবো, ওই সমস্ত কিছু নাইবা দেখবে ওই আমি কমলপুরের ওই বিজেপির পৃষ্ঠা প্রমুখ আর আপনার ওই বিডিআর সেলের যিনি সেই জায়গার নেতা, ওকে যে খুন হতে হলো দলীয় কর্তৃত্ববাদীদের স্বার্থ পূর্ণ হতে পারে বা চরিত্র উন্মোচিত হয়ে যেতে পারে, একে হারাম করার জন্য নৃশংসভাবে তাকে হতে হলো। আমি এই সমস্ত ঘটনা তুলব না, আমি শুধু বলবো এই সময়ে জনপ্রতিনিধিরা যারা বিধানসভার সদস্য তারাও নিরাপদে চলাফেরা করা, তাদের বাক স্বাধীনতা হরণ করার মতো অনেক ঘটনা সংঘটিত হচ্ছে। সম্ভবত গত পরশু দিনই ওই আমাদের রাজ্যের বর্ষিয়ান কংগ্রেস বিধায়ক গোপাল রায় ওনার রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য ওনার বিধানসভা কেন্দ্রের একটা জায়গায় জড়ো হয়েছে। সেখানে ওনাকে ওনার সভা বাঞ্চালের চেষ্টা এবং ওনাকে আক্রমণের চেষ্টা করা আমরা তার পূর্বে দেখেছি। ওই সুদীপ রায় বর্মন ওনার বক্তব্যে যথার্থ একটা অংশকে উল্লেখ করে এটাকে তুলে ধরে সেখানে কি বরাবর উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হয়েছিল, সরকারি বাসভবনে আক্রান্ত করা হয়েছিল পুলিশের সামনে, এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। এই সময়ের মধ্যে এক কাজের মধ্যে সিপিআইএম এর মিছিল, সভা আক্রমণ সহ তাদের কার্যালয় আক্রমণ, তাদের নির্বাচিত বিধায়কদের উপর আক্রমণ, বাড়ি ঘরে আক্রমণ, এই ঘটনাগুলি এই সময়ের মধ্যে অনেকটাই বেড়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে কি
ভারতবর্ষে প্রকৃত অবস্থা, ত্রিপুরার প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা, ঢেকে রাখা যাচ্ছে না। বিকশিত ভারতের নগ্ন হাত জিজির চেহারাটাকে, এটাকে ঢেকে রাখা যাচ্ছে না। উনি যতই ঢেকে রাখার চেষ্টা করো, ওই আজকে আমি বলবো যে শুধু দেশের বিখ্যাত অর্থনীতিবিদ, পৃথিবীর খ্যাত অর্থনীতিবিদ হার্দিক যোশী গত 5ই জুলাই যে তথ্য তুলে ধরেছেন যে ভারতের গরিব মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বর্তমানে এই 11 বছরে যা বেড়েছে, এটা ব্রিটিশ সময়ের ভারতের চাইতেও বেশি। এটা হার্দিক বেশি বিষয় আজকে যাব না, এগুলি অন্যায় দিন তুলব। শুধু একটা কথা বলি, হার্দিক যোশী এটা শুধু নিজেই বলেছেন, ব্যাপারটা এমন না। হার্দিক যোশীর কথাকে অনুসরণ করে মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরি উনি উল্লেখ করেছেন, হ্যাঁ 11 বছরে দারিদ্রতা বেড়েছে, বেকারি বেড়েছে, কৃষক শ্রমিকদের জীবনে সংকট বেড়েছে, ধনী দরিদ্রের ব্যবধান বেড়েছে। হার্দিক যোশীর থেকে অনেকটা এগিয়ে উনি কি কথা বলেছেন, এবং বলতে গিয়ে এটাও বলেছিলেন উনি যে ভারতবর্ষে নরসিংহ রাওজি প্রধানমন্ত্রী থাকার সময়ে এবং বিশেষত মনমোহন সিংজি প্রধানমন্ত্রী থাকার সময়ে যে পথ অনুসরণ করা হয়েছিল, সেই পথ যদি অনুসরণ করা হতো বা হয়, সেই পথ যদি অনুসরণ করা হয়, তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন যা আছে এ দিয়ে এই সমস্তগুলির মোকাবেলা করা, আর্থিক ব্যবধান এবং বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে। এটা আমাদের কথা নয়। জানি না এই কথা রাহুল গান্ধী বলার জন্য, রাহুল গান্ধীকে একাধিকবার বলা হয়েছে পাকিস্তানের একজন, এখন গর্বকে জিখেও না কোন সময় মোদীজি বা তার আইটি সেল বলে বলবেন যে উনিও পাকিস্তানের দালালি করছেন। যাই হোক, আমরা শুধু বলবো এগুলি বা ত্রিপুরার বিষয়গুলি মানুষকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। আমরা কংগ্রেস, আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো। ময়দানে থাকার সুবাদে এই যে দেশের যে অযৌক্তিক অন্যায়, মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধি, পাশাপাশি আপনার বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি, মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া, বেসরকারীকরণের চেষ্টা, এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আমরা আগামী 10 তারিখ আমরা রাজ্য জুড়েই আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। সদরে আমরা বিক্ষোভ প্রদর্শন করব আগামী 10 তারিখ 12টায়। আমরা পরবর্তী সময়ে আপনাদের আমরা জানিয়ে দেব, সময় স্থান ইত্যাদি আমরা জানিয়ে দেব। আমরা আপনাদের সহযোগিতা চাইছি রাজ্যকে রক্ষা করার জন্য, রাজ্যবাসীকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইছি। পাশাপাশি সরকারের কাছে আমরা অন্তত এটা বলবো, সরকারের মুখিয়া এবং পুলিশ প্রশাসনের কাছে, না অন্ততপক্ষে আর যাই পালন না পালন, রাজধর্ম পালন করুন, এক চক্ষু নিয়ে আচরণ করবেন না, রাজধর্ম পালনে এগিয়ে আসুন। এই কথা তুলে ধরার জন্য বলেছি। আমার সহযোগীরা যদি কিছু যুক্ত করার থাকে নিশ্চয়ই যুক্ত করবেন। না হয় আমাদের যে 10 তারিখ আপনারা কয়টা দাবি নিয়ে, মূলত কয়টা দাবি নিয়ে নামছেন? দাবি বলতে আমরা আমাদের এখানে আছে, আমরা এটা দিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিদ্যুতে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। স্মার্ট মিটার প্রিপেড এই যে প্রকল্প অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, বন্ধ করতে হবে। 3 হচ্ছে এই বর্ধিত যে সমস্ত বিদ্যুতের মাসুল বা চার্জ যা কিছু করিয়ে যেটা লাগু করা হয়েছে অন্যায়ভাবে, তা প্রত্যাহার করতে হবে। গ্যাসের রোড ট্যাক্স এর নাম দিয়ে বা অন্যভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। এবং আমাদের বিধায়ক সহ অন্যান্য যে সমস্ত দলের বিধায়ক কাজে যারা লিপ্ত, বিজেপির সমাজদ্রোহী, তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তি
মানুষকে দাবি করতে হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আন্দোলনে আছি। আর আইন শৃঙ্খলার পক্ষে আমরা বলতে চাই, আমরা আন্দোলনের ময়দানে আছি। আরো বড় বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করার দিকে যাচ্ছি। রাজ্যটাকে রক্ষা করতে গেলে পরে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে পরে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা সেই জায়গায় যাচ্ছি।